রিজন দিচ্ছি লিফো ফিফোগুলো কিন্তু অ্যাড ছিল না, লিফো ফিফোগুলো অ্যাড করছি যাতে মিড টার্মের কোশ্চেন ইজি হয়। কারণ হ্যাঁ তাই স্লাইড দেখছো এটা 60টা স্লাইড করবা এই, কারণ লিফো ফিফো আপনার প্রিন্সিপালস এখন একবার পড়ছেন, এই চ্যাপ্টার আর পরে আরেকটা চ্যাপ্টার হলো ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ক্যাশ। এইগুলো আনার রিজনই হচ্ছে যাতে আপনারা মিড টার্মে ভালো করেন, কারণ ফাইনালে ডিফিকাল্ট। পাঁচটা চ্যাপ্টার দিব, পাঁচটাই ডিফিকাল্ট, কাইন্ড অফ ডিফিকাল্ট। হ্যাঁ, সো এর জন্য আমি চাইতেছি মিড টার্মটা ভালো করেন। আর মিড টার্মে ম্যাথসে যে অবস্থা দেখলাম, আল্লাহ মাফ করো, আমি একটু থিওরি বেসডই কোশ্চেন করবো। খাতা দেখতে ইজি হয় না? না না, এত ডিফিকাল্ট কোশ্চেন করবো না, আমি বুঝছি কত দৌড় আছে। আচ্ছা যাই হোক, সো আমরা যখন ইনভেন্টরির কথা বলি, এখন মনে করেন যে আপনারা যখন র ম্যাটেরিয়ালস কিনেন, হ্যাঁ র ম্যাটেরিয়ালস যখন কিনেন আপনারা প্রাইজিংটা করবেন কিভাবে? র ম্যাটেরিয়ালসের প্রাইজিং এখন মনে করেন এক একটা তো এক এক দামে হয়, রাইট? আজকে আমি যে মনে করো আফতাব যে ব্যাগগুলো স্টোর করে, হ্যাঁ আজকে যে ব্যাগের দাম 50 টাকা, কালকে ওই ব্যাগের দাম 50 টাকা থাকে না, তাই না? ওটা 60 টাকা হয়ে যায়, 70 টাকা হয়ে যায়। হ্যাঁ, কারণ আফতাব যেভাবে ব্যাগ দিতে থাকে ডিমান্ডের অনেক ভ্যালু বাড়তে থাকে, তাই না? তো এই জন্য দাম বেড়ে যায় আস্তে আস্তে। তো এর জন্য আপনার এই প্রাইস অফ দ্য র ম্যাটেরিয়ালস ইনক্রিজ কনস্ট্যান্টলি। তো সেই টাইমে আপনি কীভাবে প্রাইজিং করবেন র ম্যাটেরিয়ালসগুলো? যে আজকে যে আমি যে আমার প্রোডাক্টগুলো বানাবো, যে র ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবো, আমি কত টাকা র ম্যাটেরিয়ালস কীভাবে বুঝবো? সো এগুলোতেই ইনভেন্টরি কীভাবে কস্টিং প্রাইসিং করবেন এগুলো আসে। নাও মার্চেন্ডাইজিং কোম্পানির ব্যাপারে কারো আইডিয়া আছে? হোয়াট ইজ আ মার্চেন্ডাইজিং কোম্পানি? মার্চেন্ডাইজিং কোম্পানি, শান্তা কিছু বলতে গেছিল? মার্চেন্ডাইজার, হ্যাঁ। সো মার্চেন্ডাইজিং কোম্পানি বেসিক্যালি হচ্ছে আপনার কাজিন আর এটার সাথে একটু ডিফারেন্ট আছে। মার্চেন্ডাইজিং কোম্পানি হচ্ছে যে আপনার ফিনিশ প্রোডাক্ট, হ্যাঁ আরেকজনকে দিবেন, সে এটা বিক্রি করে দিবে। আপনার কাজিন যেটা মার্চেন্ডাইজার, উনি সব কিছুর ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জ করে আর কি, এটা অন্য জিনিস। মার্চেন্ডাইজিং কোম্পানি হচ্ছে যে আপনার যেই ইনভেন্টরি বলতে, যখন আমি ইনভেন্টরি বলি তখন কিন্তু আমি ফিনিশ প্রোডাক্ট বলছি, রাইট? যে মনে করেন যে শান্তা ব্যাগ বানায়, হ্যাঁ শান্তা আফতাবকে দিল যদি আমার ব্যাগগুলো বিক্রি করে দিস, পার ব্যাগ ধরে 50 টাকা কমিশন দিব, হ্যাঁ তখন আফতাব হলো মার্চেন্ডাইজিং কোম্পানি। তো ও ব্যাগগুলো রাখি ইনভেন্টরি হিসেবে, ও বিক্রি করে দেয়, পার ইউনিটে ও একটা কমিশন পায় শান্ত থেকে। বুঝা গেছে? আর যখন আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলি, মার্চেন্ডাইজিং কোম্পানি বেসিক্যালি হচ্ছে যে যারা প্রোডাক্টটা বানাবে সে আরেকজনকে দিবে, সে ওইটা কমিশন বেসিসে সেল করবে। এই যে বললাম শান্তা ব্যাগ বানাইছে, তোমাকে ব্যাগগুলো দিছে, বলো যে তুমি তোমার মেয়ে ফ্রেন্ডদের সবাইকে দিবা ব্যাগগুলো, পার ব্যাগ তোমাকে 50 টাকা কমিশন পাবো আমার থেকে, ঠিক আছে? তো তুমি হলো গিয়ে মার্চেন্ডাইজিং কোম্পানি, ওকে? সো তোমার যে ব্যাগগুলো তোমার কাছে আছে ওগুলো তোমার কাছে ইনভেন্টরি, ওকে? নাও শান্তা হয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হ্যাঁ শান্তা ওগুলো বানাইছে ব্যাগগুলা। সো ব্যাগের যেই জিপার বলেন, ব্যাগের যেই কাপড় বলেন, হ্যাঁ যে সব কিছু, সেগুলো ওর কাছে র ম্যাটেরিয়ালস। আর যদি হাফ প্রোডাক্ট বানায় ওগুলো হয় ওয়ার্ক ইন প্রসেস, ওকে? হাফ প্রোডাক্ট ওয়ার্ক ইন। আর যদি পুরো প্রোডাক্টটা বানায় ফেলে তখন এগুলো হয় আপনার রিগার্ড অ্যাজ ফিনিশ প্রোডাক্ট। এটা অনেক দূরে, আচ্ছা। এখন আমরা ইনভেন্টরি যে কোয়ান্টিটিস আমরা যে ইনভেন্টরি বলি, যে এখন আমি বললাম যে আমার কাছে সে 20টা ব্যাগ আছে, হ্যাঁ এখন 20টা ব্যাগ যে আছে কীভাবে আপনারা করবেন, বা ওই ইনভেন্টরিগুলা আমরা কেন চেক করি কোয়ান্টিটিসগুলা সবসময়? পারপেচুয়াল মানে কি কে বলতে পারেন? পারপেচুয়াল মিনস পারপেচুয়াল মিনস ফর এভার, সবসময়। গেম অফ থ্রোনস দেখছেন কেউ? গেম অফ থ্রোনসে একখানে জন স্নোকে বলে না ওই ড্রাগন কুইন যে তোমার, হ্যাঁ জিজ্ঞেস করে যে তোমার ফ্যামিলি আমাকে পারপেচুয়াল
পারপিচুয়েট ফর ইনফিনিটি। পারপিচুয়াল মিনস হলে ফর এভার, সারা জীবনের জন্য, অলওয়েজ। এখন অলওয়েজ যেটার জন্য হয় সেটা হচ্ছে যে ইনভেন্টরি চেক, অ্যাকুরেসি অফ ইনভেন্টরি রেকর্ডস, যে এখন আপনার ইনভেন্টরি যে চুরি হয় নাই, হ্যাঁ, এখন আফতাব এক্সাইটমেন্টে 5টা ব্যাগ বেশি দিয়ে দিছে, হ্যাঁ, একজনের বেশি খুশি হয়ে গেছে, সে খুশি হয়ে 5টা ব্যাগ বেশি দিয়ে দিচ্ছে, তখন আপনার ইনভেন্টরিতে ঝামেলা হবে না যে কি 5টা ব্যাগ পড়ে গেল, এক্সট্রা শর্ট পড়বে। সো অলওয়েজ এটা চেক করতে হয়। অ্যান্ড ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি লস ডিউ টু ওয়েস্টেড র ম্যাটেরিয়ালস, শপলিফটিং অ্যান্ড এমপ্লয় থেফট। এই যে আফতাব যে 5টা ব্যাগ দিয়ে দিল, এটা এমপ্লয় থেফট, হ্যাঁ। তারপর মনে করেন বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে এই রিফাতে মতন কিছু মানুষজনরা যায়, বলে কি আমরা ভাই একটু পারফিউমের স্মেলটা দেখবো, কিন্তু আসলে পারফিউমটাই নিয়ে নিছে, হ্যাঁ। তখন এটা শপলিফটিংয়ের ক্ষেত্রে আসে। তারপর মনে করেন যে লস ডিউ টু ওয়েস্টেড র ম্যাটেরিয়ালস, হ্যাঁ। এখন যেখানে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ র ম্যাটেরিয়ালস ইউজ করার দরকার ছিল, সেখানে বেশি র ম্যাটেরিয়ালস ইউজ করে ফেলছে, রাইট। সো এই জন্য সবসময় আপনার দ্য অ্যামাউন্ট অফ অলওয়েজ যখন আপনি একটা প্রোডাক্ট বানাবেন, দের ইজ অলওয়েজ ওয়েস্টেজ। কোম্পানিরা যখন একটা প্রাইসিং করে, কোম্পানিরা সবসময় 5% ওয়েস্টেজ ধরে নেয়, যে এরকম একটা ওয়েস্টেজ হবে। সো এই দুইটা রিজনের অলওয়েজ আমরা চেক করি যে কেন ইনভেন্টরি, কতটুকু ইনভেন্টরি আছে। আর পিরিয়ডিক বুঝাতে আমি যখন বুঝাই একটা সার্টেন পিরিয়ড, মান্থলি আমি যেতে পারি, অথবা ইয়ারলি আমি যেতে পারি, অথবা কোয়ার্টারলি যেতে পারি, হাফ ইয়ারলি যেতে, যেটা আমার ইচ্ছা, যেটা কোম্পানির পলিসি। না কতটুকু ইনভেন্টরি আমার হাতে আছে। এবং কোম্পানি তো এটা মাথায় সব কোম্পানির কাছে এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে সবসময় আপনি প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে কিন্তু অনেক কোম্পানিরা বানায় না, ওরা কিন্তু আগে থেকেই র ম্যাটেরিয়ালস রাখে হাতে, রাইট। তারপর কাস্টমাররা যখন অর্ডার দেয় তখন কিন্তু তারা প্রোডাক্টগুলো বানায়, রাইট। এই জন্য যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা সবসময় হাতে কিছু র ম্যাটেরিয়ালস রেখে দেয়। এখন কতটুকু র ম্যাটেরিয়াল, কতটুকু ইনভেন্টরি আপনার হাতে রাখবেন, আপনি কতটুকু র ম্যাটেরিয়ালস আপনার হাতে রাখবেন, কীভাবে ডিটারমাইন করবেন, এই পিরিয়ডিক সিস্টেম আপনারা ডিটারমাইন করবেন। এবং অবভিয়াসলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে একটা প্রোডাক্ট যে আপনি বানাবেন সেটা বানাতে আপনার কত খরচ লাগলো, দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর দ্যাট পিরিয়ড, যে এই পিরিয়ডটা আমার বানাতে কতটুকু টাকা খরচ হলো সেটা ডিটারমাইন করার জন্য। The taking of physical inventory involves counting, weighing and measuring each kind inventory on hand taken when the business closed. Okay, যেটা বললাম যে এই যে আফতাবের মাঝে মাঝে এক্সাইটমেন্টে 5টা ব্যাগ বেশি দিয়ে দেয়, হ্যাঁ, সেটা আপনি কবে, শুক্রবার যেমন আমরা কখনো আফতাবের ব্যাগ কাউন্ট করবো না, রাইট। কারণ আমি জানি শুক্রবারে বেশি রাশ থাকে। এমন একদিন ইউজুয়ালি এটা করা হয় যেখানে রাশটা একটু কম থাকে, বা মনে করেন এন্ড অফ বিজনেস ডেইজ হবে, যে 6টার পরে তো স্টুডেন্টরা আসবে না, তো আফতাব তো আর কাউকে ব্যাগ দিবে না, তখন আমরা গিয়ে দেখবো আসলে কতগুলো ব্যাগ বাকি আছে বা কতগুলো গিয়েছে। অথবা এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড, যেটা আপনার বছরের শেষে, অথবা মিড ইয়ার, যেটা আপনি বলতে পারেন। তো আফতাব এখন তো এই ব্যাগগুলো সাবধানে রাখবা, ওকে। এখন সে ফর এক্সাম্পল আফতাব এখন শান্তাকে বললো যে শান্তা আমার তো 10টা ব্যাগ লাগবে, হ্যাঁ, আমাদের এরকম 10টা ব্যাগ লাগবে, সরি, আচ্ছা ঠিক আছে, সিঙ্গারাতে যাই তাহলে। আচ্ছা পরে হচ্ছে, আচ্ছা এখন মনে করো, আচ্ছা ওরে অনেকদিন ধরি না, কি আসিফের অনেকদিন ধরি না, আসিফের শেল থেকে বের করতে হয় না, আসিফ শেলের মধ্যে থাকে নাও। এখন মনে করো সিনথিয়া আসিফের সাথে ওদের ব্যবসা, ঠিক আছে, কিসের ব্যবসা? আসিফ না, আসিফের তো না, সিঙ্গারা তো রাকেশের ব্যবসা, রাকেশ রোশনের ব্যবসা। এখন না, ওর সাথে কি ব্যবসা দেওয়া যায়? তোমার কি ব্যবসা করো, তুমি কোন ব্যবসা করো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ব্যাগ না থাকে, আচ্ছা ঠিক আছে, যে কোনো কিছু একটা, সে ফর এক্সাম্পল টি শার্ট, হ্যাঁ। এখন আসিফ সাহেব সিনথিয়া থেকে টি শার্ট নেয়, হ্যাঁ, তুমি সিঙ্গারাতেই থাকো। ওই এখন মনে করো যে সিনথিয়া এখন আসিফকে বলছে যে ঠিক আছে, যে গুডসটা কিনে ফেলছে, গুডসটা রাস্তায় আছে, হ্যাঁ। এখন এটা ইনভেন্টরি কার আন্ডারে? এখন ইনভেন্টরিটা এখন কি আসিফের আন্ডারে? আসিফ দেখা দিবে ওর হাতে ইনভেন্টরি, নাকি সিনথিয়ার হাতে ইনভেন্টরি? কেমনে? আসিফ তো এখনো পায় নাই ইনভেন্টরিটা। এখন আসিফের কারখানা মনে করো হচ্ছে যে পুরান ঢাকায়, আর সিনথিয়া পাঠাচ্ছে নারায়ণগঞ্জ থেকে। এখন বাস মনে করো 300 ফিটে আছে, হ্যাঁ। এখন কার আন্ডার ইনভেন্টরি? না, কারো হাতেই না।
সো এটাকে বোঝায়, ওটা বুঝে তোমাদের মধ্যে ডিলিংস কি হয়েছে, তোমাদের মধ্যে ডিলিংস এটা আসবে। বা যখন দুজনের কারো কাছেই না, আপনার অন দ্য ওয়ে যেটা আমরা বলি গুডসগুলো থাকে, তখন আমরা বলি গুডস ইন ট্রানজিট। গুডস ইন ট্রানজিট, দ্য পারচেজ গুড ইয়েট নট রিসিভ, সোল গুডস ইয়েট নট ডেলিভার্ড। এখন এই আসিফ যে সিনথিয়া থেকে টি শার্টগুলো কিনলো, হ্যাঁ, ও তো টাকা দিয়ে দিয়েছে সিনথিয়াকে, রাইট, কিন্তু গুডসগুলো তো এখন ওর হাতে আসে নাই, রাইট, এবং সিনথিয়াও তো গুডসগুলো বিক্রি করেছে, কিন্তু গুডসগুলো তো এখন তাকে ডেলিভারি করে নাই। তখন কি হবে? তখন কি হবে? তখন হবে যে আসিফ আর সিনথিয়ার মধ্যে ডিলিংসটা কি হয়েছে। এখন ডিলিংসটা হতে পারে এভাবে, আসিফ বলতে পারে যে শিপিং পয়েন্ট, ওনারশিপ পাসেস টু দ্য বায়ার হ্যাঁ। নাও সিনথিয়া যখন টি শার্টগুলা ডেলিভারি ভ্যানে ঢুকাই দেওয়া হয়েছে, হ্যাঁ, ঢুকাই দিয়েছে, আসিফকে বলছে এই যে তোমার টি শার্টগুলো তুমি পাইছো, তোমার 100টা টি শার্ট ছিল, তোমাকে আমি 100টা টি শার্ট তোমার এখানে দিয়ে দিলাম, রাইট। তখন চাখো নেই, চা খান আজকে? আচ্ছা ঠিক আছে, এখন তো এখানে আমি সিঙ্গারা আনতে পারবো না। হ্যাঁ, রাকেশে তো পার্সোনাল সিঙ্গারাওয়ালাই আছে। আচ্ছা, কেএফসিও অন্য অন্য, ওখানে 2টা প্লেট ছিল, ওখানে বেশি প্লেট ছিল না। ও 2টা প্লেটই ছবি তুলছে। আচ্ছা যাই হোক, এখন যখন সিনথিয়া ও টি শার্টগুলা ডেলিভারি ভ্যানে ঢুকাই দিল, বললো শিপিং পয়েন্টে, তখন ওই টাইমে শিপিং পয়েন্ট যখন এখানে হয়, এই কথাটা যখন শিপিং পয়েন্ট থাকে, তখন বায়ার সাথে সাথে ওনার হয়ে যায় ওই প্রোডাক্টটার শিপিং পয়েন্টে, রাইট। শিপিং পয়েন্টে, ওয়েট, এটা কি লেখা আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শিপিং পয়েন্ট তখন বায়ার লায়াবিলিটি, তখনই বায়ার তার গুডস ইন ট্রানজিটে দেখাই দিতে পারে, হ্যাঁ, যখন সে ক্লোজিং স্টকে লিখবে যে ব্যালেন্স শিটের ক্লোজিং স্টক, এখন ক্লোজিং স্টকে যখন লিখবে সে তখন এটা তার ক্লোজিং স্টকে ইনভেন্টরি লিখতে পারো, গুডস ইন ট্রানজিট লিখে এই জিনিসগুলো দিয়ে দিতে পারো, যেগুলো স্টিল আমার হাতে নাই, অন দ্য রোড, অন দ্য ওয়েতে। ওকে, ইন্টারন্যাশনাল মার্কেটে এটা অনেক হয়, একটা শিপ আসতে 3 মাস লাগে, 2 মাস লাগে, রাইট, তখন কি করবে? তখন আপনারা এইভাবে দিতে পারি। So ownership of the goods passes to the buyer when the public carrier accepts the goods from the seller, right? Shipping point. Destination. ডেস্টিনেশন যখন হয়, যখন সিনথিয়া ওইটা ডেলিভারি করলো আসিফকে, তখন সেটা আসিফ ওনার হবে। যখন ডেলিভারি করা হবে, ডেলিভারি করার পর্যন্ত সব কিছু লাইবিলিটি সিনথিয়ার, রাইট, সেলারের সব কিছু লাইবিলিটি সে আপনার নিতে পারে। ফ্রেট কস্ট ক্যান বি গিভেন বাই এনিবডি, হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, কিন্তু ওনারশিপ যদি আমি বলি ডেস্টিনেশন, বায়ারের পার্সপেক্টিভে চিন্তা করবেন অলওয়েজ, ওকে। ডেস্টিনেশন যদি বলি, তার মানে বায়ার যখন তার ডেস্টিনেশনে আসছে তখন সে ওনার, রাইট। শিপিং পয়েন্ট যদি বলি, তার মানে বায়ার যখন যেই পয়েন্ট থেকে নিচ্ছে সেই পয়েন্ট থেকে। এখন মনে করেন অনেকের আমাদের অনেক কিছু র ম্যাটেরিয়ালস আসে তাইওয়ান থেকে আমাদের পেপার আসে, তো তাইওয়ান থেকে আমরা যদি বলি শিপিং পয়েন্টে এলসি থাকে না, এলসি শুনছেন কখনো? লেটার অফ ক্রেডিট ব্যাংকে। ও কি, ওর খাতায় কি শান্তা? এত তোমার খাতায় যেন কি দেখতেছে শান্তা, দেখো তো, পরীক্ষা তো না, হ্যাঁ, ও কি জানি ইমনি করে দেখতেছে পুরো। যাই হোক, যখন এলসি হয়, এলসিতে লেখা থাকে এফওবি এট শিপিং পয়েন্ট মানে তখন আর কি যে বায়ার সে, আমি ওনার শিপে ওঠার সাথে সাথে আমি ওনার হয়ে গেলাম। আমি শিপ ডুবে যাক, শিপ আকাশে উড়ে যাক, আমার ঝামেলা। কিন্তু যখন ডেস্টিনেশন থাকে তখন ওই সেলারের মাথায় টেনশন যে আরে পৌঁছা পর্যন্ত আমার অবস্থা। এটাকে আনসার দিতে পারবে?
goods in transit should be included in the inventory of the buyer when the public area shipping point sure কে বলছে আর কে আদিত্য কেন লাস্টটা আসিফ সাহেব লাস্টটা কেন সি না কেন ডেস্টিনেশন না কেন তো ডেস্টিনেশনও তো আছে শিপিং পয়েন্ট রাইট না আরেকটা জিনিস আছে টু হোল্ড দ্য consigned goods to hold the goods of other persons and try to sell the goods for them for a fee but without taking ownership of the goods many cardboard এই যে যেটা একটু আগে বললাম মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য শান্তা ব্যাগ বানায় সেটা আফতাবকে দিল যে আফতাব বলে পার ব্যাগ দিয়ে 5 টাকা 50 টাকা পাবে পার ব্যাগও 50 টাকা পাবে হ্যাঁ সেটা হয় কনসাইন্ড গুডস আমরা অনেক বলি না যে আপনার এই যে বললাম যে ওই ব্যাগের সাথে রিলেটেড তোমার কনসাইন গুডস আরও রিয়েল লাইফ এক্সাম্পল দিই আমরা যখন ফ্ল্যাট কিনি বা জমি কিনি আমরা অনেকে বলি না ব্রোকারের জন্য এটা কনসাইন গুডস যে আমি ওনার না আমি বললাম যে ভাই আমি আপনার এই ফ্ল্যাটটা 1 কোটি টাকা বিক্রি করে দিব আমার 5% কমিশন দিবেন ঠিক আছে ওইটা হলো কি ওই ব্রোকারের জন্য এটা কনসাইন গুডস যে আরেকজনের প্রোডাক্ট আমি বিক্রি করে দিব ফর আ ফি এটা অনেক হয় যে আপনার এই যে মনে করেন যে এক্সপেন্সিভ ওই বোর্ড এই গাড়ি টাড়ি থাকে বা অ্যান্টিক থাকে বা অনেকে থাকে না যে আপনার মুভি টুভিতে দেখেন না যে এটা কি বলে অকশন হয় ফর পেইন্টিং কি কয়েকটা রং ছিটাই দিচ্ছে ওই রঙের উপর $50 লাখ $5 মিলিয়ন $1 মিলিয়ন হ্যাঁ তো ওখানে যারা করছে তাদের লাভ কি তারা একটা ফি নেয় ওখান থেকে যে যত টাকা আমি বিক্রি করবো তার 5% টাকা আপনি আমাকে দিয়ে দিবেন সো তাদের কাছে এটা কনসাইন গুডস যে আমি আরেকজনের প্রোডাক্ট এটা কম দামে সেল করে দিব আই মিন লাইক সেল করে দিব একটা ফির জন্য কেউ বলতে পারবেন এটা কি হবে ইয়েস হ্যাজ বিন প্রোডাক্ট যেটা আসছে ওটা ইনভেন্টরির ভ্যালু কত ছিল ইনভেন্টরি ভ্যালু $2 লাখ রাইট 200,000 তারপর এফেক্টগুলো কি হলো হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য ইনভেন্টরি held and consignment for false costing 15,000 এখানে কি হবে এটা নাও ওর এই 2 লাখের মধ্যে সে একটা ইনভেন্টরি একটা গুডস ইনক্লুড যেটা কনসাইন গুডস ছিল $15,000 সে তার প্রোডাক্টে ইনক্লুড করে ফেলছে রাইট এন্ড কনসাইন কি আমার ইনভেন্টরিতে থাকবে শান্তা কনসাইন প্রোডাক্ট জানি কি ছিল কনসাইন গুডস লাস্ট স্লাইডে বললাম যে কনসাইন গুডস কি ছিল তোমার এক্সাম্পল দিয়ে বুঝালাম হ্যাঁ ব্যাগ দিয়ে বুঝেছিলাম তোমার ব্যাগটা যে আফতাব রাখছে আফতাবের কাছে ওইটা সে রাইট না এখন তুমি মনে করো তোমার 2 লাখ ও শেষ করুক $2 লাখ আই উইশ $2 লাখ ব্যাগ আছে হ্যাঁ এখন সরি আফতাবের কাছে তোমার $2 লাখ ব্যাগ আছে হ্যাঁ ওখান থেকে $15,000 তোমার রাইট ওখানে এটা ইনক্লুড করে দিচ্ছে এটা এখন কী করতে ওইটা কি ওর ওখানে ইনক্লুড করার দরকার ছিল বা দরকার আছে সো এটা কি করবে 2 লাখ থেকে গুড কনসাইন গুডস কত ডলার 15,000 রাইট $15,000 now the company did not include in the count purchased goods of 10,000 which were in transit shipping point মানে কি শিপিং পয়েন্ট হচ্ছে স্যার
বায়ার যখন বায়ারের লাইব্রেরিতে থাকবে বায়ার লেভেল কোন পয়েন্টে? যেখানে দিতে হবে স্যার। না না না, কখন ওর লাইবিলিটি সবসময় বায়ারের কিছু না কিছু থাকে, বাট কোন পয়েন্টে? শিপিং পয়েন্ট বলতে কখন ওর লাইবিলিটি ওর কাছে আসে? যতক্ষণ না পৌঁছাবে। না না, যখন জাহাজে উঠে গেছে, জাহাজে শিপিং পয়েন্ট মনে রাখবে, শিপিং পয়েন্ট জাহাজে উঠে গেলেই বায়ারের এই পয়েন্টগুলো কিন্তু বায়ারের লাইবিলিটি বোঝায়। শিপিং পয়েন্ট মানে জাহাজে উঠে গেলেই বায়ারের, ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন পৌঁছেছে বায়ারের লাইবিলিটি। না এখন বলছে যে 10,000 টাকা $10,000 গুডস ছিল যেটা অন দ্য ওয়ে ছিল শিপিং পয়েন্টে, এটা ইনক্লুড করে না, এখন এটা কি করবে? স্যার এটা ইনপুট হবে না? ইনক্লুড হবে নাকি হবে না? হবে না স্যার, কেন হবে না? কারণ এটা তো অলরেডি মানে শিপে দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, তো আমি তো বায়ার, আমি বায়ার না, দ্য কোম্পানি মানে এই যে চাচু, রাইট? হাজবিনের এটা প্রোডাক্টটা ও কিনে ফেলছে, ওর লাইবিলিটি হয়ে গেছে, কিন্তু এই $2,00,000 মধ্যে ওই 10,000 ইনক্লুড করে নাই, তো 10,000 অ্যাড হবে। চেষ্টা করেন। শান্তা ম্যাডাম কোশ্চেন বললো, শান্তা ম্যাডাম ক্লাসে আছেন আপনি? আচ্ছা, এটা প্লাস হবে। এটা প্লাস হবে কেন আমি বলি, যে এই কোম্পানিটা অলরেডি একজন থেকে প্রোডাক্টটা কিনে ফেলছে, হ্যাঁ, $10,000 একটা প্রোডাক্ট কিনে ফেলছে, রাইট? প্রোডাক্টটা কিনে এই 2,00,000 টাকার মধ্যে এই 10,000টা ইনক্লুড করে নাই, হ্যাঁ, করে নাই, এখন করতে হবে না এটা। সো এর জন্য আমার 10,000 টাকা ইনক্লুড করতে হবে এখানে। সো অ্যাড $10,000। নাও নাম্বার 3-তে, the company didn't include in the count inventory that had been sold with a cost of 12,000 which was in transit. এটা কি হবে? কোশ্চেনটা বুঝেন, কোশ্চেনে কি বলছে আগে আমাকে কোশ্চেনটা বুঝেন, কোশ্চেনটা কি বলছে পারিয়া? কোশ্চেনটা কি বলছে? স্যার ইনভেন্টরিতে কাউন্ট করেন হ্যাঁ, that had been sold, কয়েকটা ওয়ার্ড দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দ্য কোম্পানি ডিড নট ইনক্লুড ইন দ্য কাউন্ট ইনভেন্টরি দ্যাট হ্যাড বিন সোল্ড, মানে এই র ম্যাটেরিয়ালসটা অলরেডি ইউজ করছে এবং এটা সোল্ড হয়েছে, এবং তারা $12,000 এটা গুডসটা ইনক্লুড করে নাই। সো এখন কি আমি এটা কি করব? কিছু করব? কেন ইনক্লুড করব? আমার ক্লোজিং স্টক এটা কেন ইনক্লুড করবো? আমি তো এই প্রোডাক্টটা ইউজ করে ফেলছি, ইউজ করে আমি বিক্রিও করে দিছি, তাহলে ইনভেন্টরিতে আমার নাই, তো তো যা করছে ঠিকই করছে, কিছুই করবো না, নো এফেক্ট, কিছুই হবে না, নো এফেক্ট। কেন কিছু হবে না আমি বলি, কারণ ওরা বলছে যে ইনভেন্টরিটা, কোশ্চেন পড়ে না, যে ইনভেন্টরিটা, হ্যাঁ, $12,000 ইনভেন্টরি, হ্যাঁ, এই ইনভেন্টরিটা দিয়ে আমি অলরেডি আমার একটা প্রোডাক্ট বানায় ফেলছি, হ্যাঁ, প্রোডাক্টটা বানা দ্যাট হ্যাড বিন সোল্ড, ঠিক আছে, দ্যাট হ্যাড বিন সোল্ড, রাইট? আমি প্রোডাক্টটা সেলও করে ফেলছি, যদি আমি সেল করে ফেলি তাহলে তো আমার ইনভেন্টরিতে থাকার কথা না, তো তো ঠিকই করছে যে ইনক্লুড করে নাই, সো এখানে কোনো এফেক্টই হবে না। এটার ভ্যালু কত আসবে? কেন 0? না, এটার এফেক্ট 0, তো এটা কত আসবে? 5,000 মাইনাস যাবে 195। ঠিক আছে, এটা হবে এফেক্টটা। কি ইনকাম ট্যাক্সে তো টাইম বাড়াই দিল। এটা হবে হাসিন গ্রুপের জন্য। হাসিন গ্রুপ তোমার কি, বায়ার না সেলার? এই গ্রুপটার জন্য এখানে মেইনলি বলা হচ্ছে হাসিন গ্রুপ, হ্যাজবিন কোম্পানি, ওদের $2,00,000 ইনভেন্টরি রিপোর্ট করছে, হ্যাঁ, এখন মনে করো অডিট করতে গিয়ে ওরা পেলো এই 3টা ইনসিডেন্ট পেলো, রাইট? যে $15,000 একটা কনসাইনমেন্ট যেটা ছিল ইনভেন্টরি কস্টিং, হ্যাঁ, যে $15,000 একটা ইনভেন্টরি ছিল যেটা কনসাইনমেন্ট, যেটা ওর থাকার কথা না, হ্যাঁ, ও এই প্রোডাক্টটা আনছে, এনে একটা ফিতে রেখে সেল করে দিবে, হ্যাঁ, তো সে তার ইনভেন্টরি দিয়েছে, এটা তো ইনভেন্টরিতে হবে না, তাই না? হ্যাজবিন কোম্পানি সেলারও আবার বায়ারও, তো একজন সেলার র মেটেরিয়ালস কিনে আনবে না, হ্যাঁ, র মেটেরিয়ালস কিনে আনবে, এই যে এই জন্য সে হলো সেলার, এটার জন্য যে সে যে র মেটেরিয়ালস আনবে, র মেটেরিয়ালস এনে কী করে বসে তো থাকবে না, র মেটেরিয়ালস কিন্তু প্রোডাক্ট বানাবে, রাইট? সো ওইটাই বললো যে
ওই কাউন্ট ইনভেন্টরি দ্যাট হ্যাড বিন সোল্ড, মানে ওই প্রোডাক্টটা ওই ইনভেন্টরি দিয়ে একটা প্রোডাক্ট বানাইছে, প্রোডাক্টটা বানিয়ে ওটা সেল করে দিছে। সো এখন কি আমার ইনভেন্টরিতে আমি এটা রিপোর্ট করবো 12,000? না, আমি তো সেল করে দিছি। সো ওরা তো ঠিক কাজই করলো, রাইট? ওইটাই বুঝাইলো ওরা। আচ্ছা, এটা যদি কখনো পড়তে চান নিজে নিজে চাইলে পড়তে পারেন, ইন কেস। Now the interesting part. The inventory is accounted for at cost, right? Cost include all expenditure necessary to acquire goods and place it in a condition ready for sale. Now, এখন আমি যে ইনভেন্টরিটা আনবো, আমি আগেরবার আপনাদের যে ক্লাসে আসিফ আসে নাই, হ্যাঁ, ওই ক্লাসে শিখেছিলাম না কীভাবে ল্যান্ডের পারচেস প্রাইস দিবেন, যেখানে এক্সপেন্ডিচার পারচেস প্রাইস দিবেন, বলছিলাম না কীভাবে ইনক্লুড করতে হয়। এখানে সেই একই কাজ বলছে। আপনি এখন আমি বললেন যে আমি ইনভেন্টরিটা কিনলাম সে 20 টাকা দিয়ে, হ্যাঁ, ইনভেন্টরি কিনলাম সে রাকেশ সিঙ্গারা বানাবে, এখন ও আলু কিনতে গেল, হ্যাঁ, সিঙ্গারার জন্য আলু সিঙ্গারা না কলিজা সিঙ্গারা, আচ্ছা আলু থাকবে, আচ্ছা ঠিক আছে আলু বলি, হ্যাঁ। এখন রাকেশ আলু কিনতে গেছে, হ্যাঁ, এখন ওই আলুর 20 কেজির দাম হলো কত পার কেজি? কত আলু রাকেশ? আচ্ছা ইজি ধরি, হ্যাঁ 20 টাকা কেজি, আচ্ছা তাহলে 40 টাকার 20 টাকা কেজি হলে আলুর দাম হলো 400 টাকা, রাইট? 20 কেজি, রাইট? 400 টাকার আলু কিনতে গেছে ও, হ্যাঁ। এখন ও তো 20 কেজি আর ওর বাইকে নিয়ে আসবে না, তাই না? সরি, রিক্সায় বা সিএনজিতে যত, কারণ ওর বাইকের পিছে তো কেউ না কেউ বসে থাকে অলওয়েজ, কখনো আফতাব থাকে, কখনো অন্য কেউ থাকে, হ্যাঁ। তো এখন আলুটা যে কিনতে গেল, ওর যাওয়া আসা খরচ আছে না একটা, এখন সিএনজি খরচ মনে করো যাওয়া আসা 700 টাকা, 350, হ্যাঁ 350। আরে ও অন্যখান থেকে আলু আনে, ওর আলু স্পেশাল আলু, বুঝবো না তুমি। তো 750 টাকা দিয়ে সিএনজি খরচ করছে, রাইট? সিএনজি খরচ করছে। এখন মনে করো ও যে আলুটা আনবে, হ্যাঁ, আলুটা এনে এখন তো স্টোর করবে, ও তো আর রিফাতের মতন আনএথিক্যাল বিজনেসম্যান না যে এমনি নষ্ট আলু দিয়ে সিঙ্গারা বানায় ফেলে, তাই না? ও এথিক্যাল ব্যবসায়ী, হ্যাঁ। তো এখন মনে করো ও একখানে স্টোর করবে আলুগুলা, 20 কেজি আলু স্টোর করলো, একটা স্টোর রুম রাখলো তার, রাইট? এখন মনে করো যে ওই স্টোর রুমে ও 20 দিন রাখবে আলুগুলা, হ্যাঁ, আলুগুলো 20 দিন রাখলে ওই স্টোর রুমে তার খরচ হলো সে 1000 টাকা, হ্যাঁ। তো এগুলো সব ইনক্লুড হবে। আলুর দাম, সিএনজি, কি রে ভাই, সিএনজির দাম থেকে আলুর থেকে বেশি হয়ে গেছে। আলু কিলো না কি কিলো ভাই? আচ্ছা যাই হোক, ও একটু খুশি হয়ে যেত, ও এথিক্যাল ব্যবসা, ভালো আলু খাওয়ায় তোমাদের। যাই হোক, তো আলুর দাম 400 টাকা হইলেও ওর টোটাল কত? 1700-2150, রাইট? এটা হবে ওর কস্ট, হ্যাঁ। 2150 টাকা, 700 টাকার বেশি করে আলু কিনবো না তুমি, 20 কেজি আলু কিনছো। যাই হোক, ও কেএফসির জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ দেয় আলু। যাই হোক, এটা হলো কি ওর যত এক্সপেন্ডিচার হলো, হ্যাঁ, ফর দ্য কন্ডিশন অফ সেল, সবগুলো ওর কস্ট হয়ে গেল। দ্য ইউনিট কস্ট অ্যাপ্লাই টু কোয়ান্টিটিজ ডিটারমাইন টু দ্য টোটাল কস্ট অফ ইনভেন্টরি অ্যান্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড ইউজিং দ্য কস্টিং মেথডস। নাও কিছু কস্টিং মেথড থাকে, FIFO, LIFO, অ্যাভারেজ কস্ট, স্পেসিফিক আইডেন্টিফিকেশন। স্পেসিফিক আইডেন্টিফিকেশন কি ইউজ করে না, এটা যারা একটু অলস টাইপের লোকজন তারা ইউজ করে। স্পেসিফিক ম্যাক্সিমাম মানুষজন FIFO ইউজ করে। এখন মনে করো যে আলুর দাম তো মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে, তাই না? আজকে যে আলু 20 টাকা ছিল, কালকে মনে করো বেড়ে গেল 25 টাকা, আবার বেড়ে গেল 30 টাকা, আবার ধাপ করে কমে গেল 15 টাকা। আমি ভাই জানি না, আর আগে বাড়ে নাকি? যাই হোক,
ধরেন না পেঁয়াজ বাড়তে বলে আলু কি দোষ করছে? পেঁয়াজ তো না খাইলেও সমস্যা নেই, আলু তো খাইতেই হবে। হ্যাঁ, আর স্পেশালি যারা কেএফসি টিএফসিতে খাইতে যায় তাদের আলু খেতেই হয়, তাই না রাকেশ? আলু ছাড়া তো হবে না, সেটাই। বুঝাই দিও তুমি একদিন, সমস্যা কি? ওই রিফাতে দেখো খাইতে খাইতে নিজে আলু হয়ে যাচ্ছে। ও একটা রিফা থেকে চালতা ফিলতা আলু। এই তুমি মধ্যপাড়া থেকে হেঁটে আসবা আজকে থেকে, মধ্যপাড়া থেকে হেঁটে আসবা, শিওর দেখবা ফিট থাকবা, ফিট। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, নাও এই কস্টিং গুলা কি হয়? আচ্ছা এখন সিনথিয়ারে ধরতেছি, ধরো। আচ্ছা এখন মনে করো, ওকে ওকে নাও, যে 2100 টাকাটা যে কিনলো, 2100 টাকাতে যে আলু কিনলো, হ্যাঁ, তার মানে কি হইলো? এখন ও 20 কেজি আলু কিনছে না? এখন পার কেজিতে কত যাবে? হ্যাঁ ডিভাইডেড হবে, 2150 ডিভাইড করো, কত আসে? 150। কত আসে? 107.5 টাকা। তার পার কেজি তোমার পড়ে গেল এটা 20 টাকার, হ্যাঁ পার কেজি এসে পড়লো, রাইট? এখনও যখন কস্টিং করবে সিঙ্গারাগুলার, হ্যাঁ, তখন এটা আসবে না 160 টাকা মানে পার কেজিতে। হ্যাঁ, এখনও বললো যে আমি 1 কেজিতে কয়টা সিঙ্গারা বানাতে পারবো। হ্যাঁ, এখন ও দেখলো পার কেজিতে আমার সিঙ্গারা হয় 200টা, সে 200, আমি জানি না কত হয়, ছোটো ছোটো সিঙ্গারা। এখন সবাই তো রিফাতের মতো বড় বড় সিঙ্গারা খায় না। এখন মনে করো 200টা সিঙ্গারা হয়, রাইট? 200 সিঙ্গারা হয়, তো 200টা সিঙ্গারা হয় 160 টাকায়, রাইট? তো ওর এটা কস্টিং এসে পড়লো না, যে ও কীভাবে এটা এখন কস্টিং করবে। যে বললাম যে আমি 100, এখন আমি এই পার সিঙ্গারা আমি 10 টাকা করে বিক্রি করি, রাইট? 2000 টাকা, তো 160 টাকা। না না, আবার নেতাদের টাকা দিতে হয় না, ওকে শুধু আলু দিয়ে দেয় নাকি তোমাকে? তেল ইউজ করবে না, লবণ ইউজ করবে না, ওগুলো ইউজ করবে না, মরিচ টরিচ ইউজ করবে না। তারপর যেখানে যেখানে ঠেলা গাড়িটা নিয়ে আসবে ওখানে লোকজনকে খাওয়াতে হবে না, তারপর গ্যাসের খরচ আছে না। যাই হোক, এনিওয়ে 2000 টাকা ওর, 160 টাকার কেজি আলু ওর 2000 টাকা সেলিং প্রাইস। হ্যাঁ, তো তোমার কি মনে হয় এমনি এমনি পুরান ঢাকার পোলাও? পুরান ঢাকার পোলাও কিন্তু এগুলাই করে। সো এভাবেও কস্ট অফ গুড সোল বের করে। হ্যাঁ, এভাবে ওরা আফতাবকে দেখলে মনে হয় বিরিয়ানি খায়। আফতাবকে দেখলে পুরান ঢাকার লোকরা বলে কেমনে পুরান ঢাকার লোক হইলো? তো পুরান ঢাকার লোকের নামে কলঙ্ক। ওয়াই ইউ ডোন্ট হ্যাভ আ বুড়ি? ও ওকে আমি 6 মাস ধরে ঘুরতেছি, আমাকে বিউটি লাস্টি আনো না, এখনো লাস্টি আন নেই। আরে না, মজা করছি। না না, ওখানে বিউটি লাস্টি এনে খাইলে মজা নেই। ওখানে গিয়ে খাবো, ওখানে গিয়ে খাবো, ওখানে গিয়ে খাবো, আলসামি লাগে। ওখানে গিয়ে খাবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। আচ্ছা নাও, এখন সিনথিয়া হয়েছে, কনসেন্ট্রেট করো, না বা আবার সুস্থ হয়ে যাবা। নাও এখন মনে করেন যে a company purchased 3 identical 50-inch TVs on a different dates at cost of 700, 750 and 800. During the year, Crivets sold 2 sets of at 1200 each. These facts are summarized below. Now, কবে কবে কিনছে? February 3 তারিখ, right? February 3 তারিখ 700 কি টিভি কিনছে রে ভাই? 700 টাকা দিয়ে। তারপর মার্চ 5 কিনলো $750। তারপর কবে? মে 22, রাইট? মে 22 কিনলো 800 টাকা। এটা তো বাংলাদেশের থেকেও খারাপ, ধাপ ধুপ বাড়ছে প্রতি মাসে। নাও সে জুনে দুইটা সেল করলো 1200 টাকায় পার টিভি, রাইট? 1200 টাকা সেল করলো।
এখন সে বলবে যে আমি যে টিভিগুলো কিনছিলাম, হ্যাঁ, আমার কস্টিং কত, কিভাবে বুঝবো আমি কোনটা ধরবো, কিভাবে ধরবো? হ্যাঁ, কোনটা ধরবো? কেন মেয়ের 22 ধরবো? কেন কেন প্রফিট হবে? প্রফিট কমবে। হ্যাঁ, বিক্রি করবে। 800 টাকায় কিনছিলাম, আমি 1200 টাকা যদি বিক্রি করি, কেন ধরবো? এইসব এলাকা চোর অ্যাকাউন্টেন্টরা, বুঝছো? এরা বলে যায় ভাই প্রফিট বেশি দেখাতে হবে, হ্যাঁ, আর সিনথিয়া লেগে ভাই প্রফিট কম দেখাতে হবে, এদের টাকা দিব না আমরা, মালিকদের টাকা দিব না, প্রফিট কম দেখাতে হবে, তাহলে ডিভিডেন্ড ঘোষণা করবো না। আর আফতাবের লিগে উদাসীন পুরান ঢাকার লোকজন যে ভাই প্রফিট বেশি দেখাবো, ধোঁয়ায় টাকা জমা দিব। এখন আমি দুজনই রাইট, তোমার দুজনই রাইট। কীভাবে রাইট? এখন আমি যদি বলি আমি ফিফো মেথড ইউজ করব, হ্যাঁ, তখন আফতাব সাহেব রাইট। ফিফো মেথড ইউজ করলে আফতাব রাইট। আর আমি যদি লিফো মেথড ইউজ করি তাহলে সিনথিয়া ম্যাডাম রাইট। বুঝে গেছে? পার্শিয়ালি লাইক অ্যাকচুয়ালি ফিফো ইউজুয়ালি ইউজ হয়, ফিফো সবাই ইউজ করে, লিফো কে এত ইউজ করতে যাবো? ফিফো ইউজ করে সবাই, কারণ আগে যে প্রোডাক্টটা আসছে সেটাই হবে। এখন সে ফর এক্সাম্পল কীভাবে হবে, আগে আমি ফিফোতে দেখাই, ঠিক আছে? আফতাব সাহেব কি করছে? ফিফোতে হবে যে ফার্স্ট টাইম কত টাকা কিনছি? 700 টাকায়, রাইট? 700 টাকা আমার মাইনাস, আমার টোটাল প্রোডাক্ট কত আছে? 700, 1450 আর 800, সরি 2250, রাইট? সো আমার টোটাল আছে 2250, রাইট? 2250। এখন আমি ফিফো মেথড ইউজ করতেছি। ফার্স্ট ফিফোর ফুল ফর্ম কি? সিনথিয়া কি? সিনথিয়া বলো, ফিফোর বলে পরে ফিফোর ফুল ফর্ম কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে যাবে, ঠিক আছে? তো এখন ফার্স্টে কে আসছে? ফেব্রুয়ারি 13 তারিখে আসছে না, 3 তারিখে আসছে না? কত? 700 টাকা, $700, রাইট? সো সে আগে যাবে, রাইট? সো কত আসলো এটা? 1550, রাইট? 1550 আসলো, রাইট? তারপর এক্স, না না সরি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি 1200 ধরলাম না কেন? আমি তো 1200তে সেল করলাম, আমি 1200 কেন ধরলাম না? না না লাস্টে কেন? হ্যাঁ তো কি হয়েছে? এটা আমি 1200 টাকা সেল করছি, 1200 টাকা কেন জানি? আসিফ বলতে পারবো? আসিফ জানে আনসার, রাইট? এক্স্যাক্টলি। আমি কিনছি কত টাকা? 1200 টাকা আমি সেল করছি। আমি কিনছি কত টাকাতে? কিনছিলাম আমি 700 টাকা দিয়ে, রাইট? এই 2200 টাকা তো আমার কস্ট প্রাইস না? কস্ট প্রাইস না? সো আমার 700 টাকা গেল, রাইট? এখন আরেকটা বিক্রি করব, আরেকটা কত টাকা আমি কিনছি? মাইনাস 750, রাইট? কত আসে এটা? এটা আসে মানে 600, 800, সরি 800 আসে, রাইট? সো এখন আমি যখন জুলাইতে বলবো, জুলাইতে ওরা আমার কাছে 800 টাকার এই প্রোডাক্টটা এখনো আছে, রাইট? বুঝা গেছে? এখন আমি আসি সিনথিয়া ম্যাডামের ক্ষেত্রে। লিফো, রাইট? লিফোতে আসি, রাইট? লিফোতে এখন লিফোর ফুল ফর্ম কি? সিনথিয়া কি বলো? লিফো কি হবে? ফিফো যদি হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো কি হবে? এল ফর কি হতে পারে? গুড। শান্ত একটা আনসার পারে, ও পারলে। স্যার আমি পারি, স্যার আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমি পারি, স্যার। ও পারলে চেয়ার থেকে উঠে যায়। আচ্ছা নাও লাস্টে কত গেল? লাস্টেরটা 800 গেল, রাইট? এটা কত আসবে? 1450, রাইট? হ্যাঁ 800 গেল, একটা প্রোডাক্টে গেল। তারপর কত গেল আমার? আরেকটা গেল 750। 750 গেলে কত আসবে? আমার 700, তাই না? মানে আমার এই প্রোডাক্টটা বাকি আছে এখনো, রাইট? দ্যাটস ফিফো অ্যান্ড লিফো। বুঝা গেছে? ক্লিয়ার? পারিয়া ক্লিয়ার? হ্যাঁ টেনশন, মাথা ব্যথা? শান্তা চা খাওয়াবো ওকে আজকে, বুঝছো? তোমাকে বলছো ওকে খাওয়াইতে, তোমাকে তো খাইতে বলি না। তাহলে আর কি করার আছে? তাহলে ভাই ওই মাথা ব্যথা নিয়ে
স্যার আমরা সবাই স্যার কোক খাইতে পছন্দ করি স্যার। আমাকে ওকে দেখলে বেশি কোক খাওয়া মনে হয়। তুমি যে কোক খাওয়া তোমার দেখলেই বুঝে যায়। সমস্যা নেই, কোকের জন্য 7 গুণ মাফ, কোক আমিও খাই বেশি। কোকটা খাওয়া ভালো। কোকটা ভালো জিনিস। খাওয়ার পরে কাঁচের বোতলগুলো নিয়ে যে ঠান্ডা এটা বেস্ট স্যার। কাঁচের বোতল নাই, আমি এর জন্য যেই দোকানে ঢুকি সবার আগে ভাই কাঁচের বোতল আছে, আছে, ওকে ঠিক আছে, নাই ওকে বাড়া যাও। কাঁচের বোতল লিখে বেস্ট, কাঁচের বোতল ছাড়া টেস্টটাই অন্যরকম হয় কাঁচের বোতলে। স্যার কাঁচের বোতল নিয়ে গেলে এক্সপেরিমেন্ট করতে হবে না। কোথায় কেস জুড়ে নিয়ে যেতে। কেন? কোথায় নিয়ে যাবো? দোকান আছে না? মানে বাসায় না, ওদের একটা কিছু একটা টাকার কারণ, তুমি মানে পার কাঁচের বোতল ভাঙলে মনে 10 টাকা দিতে হবে, সামথিং এরকম একটা কিছু দিতে হয়। আগে তোমাদের ছোট, তোমরা তখন জন্মও নেই মনে হয়। স্যার আগে ছোটবেলায় আমি খাইছি স্যার। কাঁচের বোতল নিয়ে গেলে 10 টাকা জমা রাখতে হতো। আরে কি মেজাজ টাকা 10 টাকা জমা রাখো, একটা টেপ টেনিস বল কিনা যায়। তখন এইভাবে হিসাব করতাম যে কাঁচের বোতল নিয়ে গেলে যে একটা 10 টাকা একটা কি জানি একটা রাখতে হতো টাকা, যে টাকা রাখছি। টাকা রাখতে হতো, তারপরে বোতলটা নিয়ে গেলে তখন আমার ফেরত দিয়ে দিত। তোমরা কেউ মিরপুরে থাকতা কখনো? মিরপুরের শাইনপুকুরের কথা কেউ চিনো? শাইনপুকুর? শুনছি স্যার। আমি শুনছি। আচ্ছা, আমি শাইনপুকুরে থাকতাম। তো শাইনপুকুরের পাশে ছিল কোকাকোলার ফ্যাক্টরি। তো আমরা যে মাঠে, শাইনপুকুরের একটা বিশাল মাঠ ছিল, তো মাঠটার বাউন্ডারির ওই পাশে ছিল কোকাকোলার যে কাজগুলো ভাঙতেছে, ওই কাজগুলো ভাঙার একটা পুরো ওপেন মাঠ ছিল ওদের। তো আমরা খেলতাম আর ঠাস 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 করে একটু বড় ভাঙতো। তখন আবার আমরা আবার তখন খুব WWE দেখতাম। WWE WWF ছিল না? তখন WWE পরে এফ, আগে এফ ছিল, পরে ই ছিল, ফেডারেশনে। তো এফ এ বা ইতে স্টোন গোল্ড আসতো না, স্টোন কোল্ড এফএ স্যার। এসে এরকম আওয়াজ করতো না, মেয়েরা বুঝে কি হোয়াট দ্য হেল ইজ টকিং অ্যাবাউট, মেয়েরা বুঝতেছে না কিসের ব্যাপার। তো স্টোন গোল্ড, তখন আমরা মিউজিকটা স্টোন গোল্ডের সাথে মিলাতাম। মাথায় আসছে স্যার এটা। হ্যাঁ স্যার যে একটা শো দেখাইতো না, হ্যাঁ, ওখানে সার্চ গিয়ে দেখো স্টোন গোল্ড এন্ট্রি, হ্যাঁ ইউটিউবে সার্চ দিও। ভাইয়া কিন্তু ভাইয়ের সাথে বসে স্যার হ্যাঁ, তাও মনে আছে এখন। স্টোন গোল্ডের মিউজিকটা ওইটা ছিল যে কাঁচ ভাঙার মিউজিক। আমরা ফিফু লিফোতে আসি এখন। আচ্ছা, তো এটাই বুঝায় লাস্টের দিকে। নাও স্পেসিফিক আইডেন্টিফিকেশন অন 3rd and 25th, then it cost is 1500 and its ending inventory 750. ওরা যে কোনো একটা আন্দাজে একটা ধরে ফেলে স্পেসিফিক আইডেন্টিফিকেশন, মানে স্যার গেস করে। গেস করে। স্পেসিফিক আইডেন্টিফিকেশন এটা মান্দাত আমলের, টু বি অনেস্ট। এখন স্পেসিফিক আইডেন্টিফিকেশনটা আর ইউজুয়ালি হয় না। এটা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি পার্সোনালি এটা আমি জীবন পরীক্ষায় জিজ্ঞেস করবো না। সেটা হ্যাঁ, জীবনে জিজ্ঞেস করবো না, কারণ এটা যেহেতু এখন চলে না, তো আমি এটা নিয়ে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না। আমি যদি ইনভেন্টরির ওয়ে দেখাই, হ্যাঁ, যাদের একটু সফিস্টিকেটেড কোম্পানি বা যারা একটু ভালো থাকে তারা ম্যাক্সিমাম টাইম দে গো ফর ফিফো। সবাই ফিফোতেই যায়, যে আমি যে প্রোডাক্টটা যেই দামে কিনছি আগে সেটা না শেষ পর্যন্ত আমি অন্যটা কেন আনবো। অথবা কিছু কোম্পানি আছে যারা লিফোতে যায়, সেটা আসলে আমি নিজেও সাপোর্ট করি না কেন লিফোতে যায়, কিন্তু এটা ম্যানুপুলেট করার জন্য যায় কোম্পানিতে। আর কিছু যায় নিজের খুশি মতন, 15% ইচ্ছা মতন। আর অনেকে যায় অ্যাভারেজ কস্টিং বলতে পারবেন কি, গড় করা। এই তিনটে অ্যাড করবেন, ডিভাইড বাই 3 মানে, হ্যাঁ, এটা লেগে আরেক আলসাদের কাজ। এটা মনে হয় শান্তা যদি কখনো অ্যাকাউন্টে না হয়, শান্তা এটা করবে। শান্তা বলে ভাই সব কিছু রাখতে পারবো না, টোটাল কত গেছে আমাকে বলো, টোটাল কত প্রোডাক্ট আছে ডিভাইড করে বানা দাও, একই একদম। হ্যাঁ, এটা লেগে শান্তার মেথড। আপনার ক্লাসটা শেষ হবে। আচ্ছা, যাই হোক, না কস্ট অ্যাজাম্পশন, বিগিনিং ইনভেন্টরি, ইনভেন্টরি। আচ্ছা, এখন কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা আমরা সবাই জানি, রাইট? প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ে কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা জানি না আমরা? কেউ জানি স্যার আরেকটা দেখেন কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা? সেটাই বলতেছি, দাওয়াই তো আছে, কেউ বলতেছে না কেন? আচ্ছা স্যার ওপেনিং ইনভেন্টরি আচ্ছা, এখন মনে করেন যে আমার কাছে আমি শুরু করলাম 10টা প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, এখন মনে করেন শান্তার কাছে 10টা ব্যাগ আছে, হ্যাঁ, এখন শান্তা আরও নতুন 10টা ব্যাগ বানালো, রাইট? তোর কাছে টোটাল কয়টা ব্যাগ আছে? 20টা। এখন আফতাবকেও বললো এই যে 5টা নিয়ে যা তুই, হ্যাঁ, এখন কত ব্যাগ, কয়টা ব্যাগ আছে? কীভাবে আসলো? স্যার ওপেনিং এ যে কয়টা ছিল স্যার? ওপেনিং ছিল 10টা,
পারচেজ করছে মানে নতুন বানিয়েছে 10টা, আর এখন বাকি কত আছে? হ্যাঁ 15টা ও সেল করছে। হ্যাঁ এখন আমি যদি জিজ্ঞেস করি বা আমি এভাবে বলি, আসলে আমি ফর্মুলাটা উল্টা বলছি। এখন মনে করো শান্তার কাছে ফার্স্টে ব্যাগ ছিল 10টা, রাইট? নতুন ও কিনলো 10টা, রাইট? এখন আমি যে শান্তা আসলে ব্যাগটা বিক্রি করছে কয়টা এটা বের করবো, ঠিক আছে? এখন সারা মাস বিক্রি করে শান্তা দেখলো যে আমার কাছে ক্লোজিং আছে 15টা, রাইট? এখন শান্তা কয়টা বিক্রি করছে, তাই না? 5টা। তার মানে শান্তা সেল করছে 5টা ব্যাগ, রাইট? কিভাবে? অ্যাড মাইনাস, রাইট? দিস ইজ হাউ ইউ গেট দ্য কস্ট অফ গুডস সোল্ড, যে আমি আসলে কতগুলা সেল করছি। ওপেনিং ইনভেন্টরি ছিল, এখন আমি টাকার হিসাবে আসি, এটা তো কোয়ান্টিটি হিসাবে আসলাম, রাইট? এখন আমি টাকার হিসাবে আসি। টাকার হিসাবে আসছে প্রত্যেকটা কস্ট ছিল 10 টাকা করে, বিগিনিং ছিল 1000 টাকা, $1000, রাইট? সো 3বার পারচেজ করছে, এই লোকে 3বার পারচেজের অ্যামাউন্ট, রাইট? সো আমার কাছে টোটাল কত আসলো? টোটাল আসলো $12,000, রাইট? সো $12,000 আমি বলতে পারি এই 10 যদি আমি বলি বা 12,000 যদি বলি যে আমার কাছে অ্যাভেলেবেল আছে সেল করার জন্য, রাইট? 1000 ইউনিট আমার কাছে অ্যাভেলেবেল আছে সেল করার জন্য, রাইট? তারপর সারা মাস আমি সেল করলাম, এটা করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, শেষ করে আমি দেখলাম আমার কাছে 750 ইউনিট, 450 ইউনিট আছে। আমি কী ব্যবহার করে আমি কত টাকা বিক্রি করছি? মাইনাস করলে এসে বললো আমি 550 টাকা বিক্রি করছি, আনলেস রিফাত যদি এখান থেকে চুরি না করে থাকে, রাইট? হ্যাঁ রিফাত যদি এখান থেকে চুরি করে না থাকে তাহলে আমার কাছে 550 টাকা 550 ইউনিট থাকার কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রিফাত যদি মনে করো প্রোডাক্টগুলো নষ্ট না করে ফেলে, হ্যাঁ ঠিক আছে, ও মধ্যপাড়টা থেকে আস্তে আস্তে দেরি হয়েছে, বৃষ্টি হয়েছে, ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, রাইট? তখন 550 থেকে কমে আসলো। তখন শান্তা বললো কিরে আমি তো 500 ব্যাগের টাকা পেলাম, 50 ব্যাগের টাকা গেল। তখন রিফাতে গলা এসে চাপবে যে তুই 500টা ব্যাগ করে রাখছিস। হ্যাঁ অলদো শান্তা ধরতে পারবে না, ওর 2 হাত দিয়ে ধরতে হবে রিফাতে গলা। তখন বললো কি আমার বাকি ব্যাগগুলো কই? তখন অডিটের কেস এসছে, হ্যাঁ দিয়ে দিব, বলো আফতা মেরে দিচ্ছে, আফতা খুশি হয়ে গেছিলো দিয়ে দিতে, তখন মেরেছে। আচ্ছা যাই হোক, Now, first in, first out, যেটা একটু আগে বললাম, cost of earliest goods purchase are the first to be recognized in determined cost of goods sold. এত কিছু মনে রাখার দরকার নেই, ইটস টু মাচ থিওরি। আমি যে ম্যাথসটা করাছিলাম যখন আপনার ওইটা মনে আছে আপনাদের, ওইটা মনে রাখলেই হবে। যেখানে এটাই বুঝালো। বাই আমি কিন্তু এই চ্যাপ্টারটা, এইটার পরের চ্যাপ্টার আনার একটা বড় রিজন, এই 2টা চ্যাপ্টার ছিল না সিলেবাসে। এই 2 চ্যাপ্টার সিলেবাসে আনার সবচেয়ে বড় রিজন মিড টাইম যাতে আপনারা ভালো করতে পারেন। মানে এই 2টা চ্যাপ্টার ইজি। কি আসিফ ইজি না? আরে না কি বলেন, এগুলো বাচ্চা বলা মানে আসিফ বলে গেল বাচ্চা বলা মানে কি শিখাইতেছেন আপনি আমাকে? আসিফকে শেল থেকে বের করতে হয়, বুঝছো? ও হইলো কি হিজ লাইক এ কচ্ছপ, ও ভিতরে ঢুকে থাকে, ওরা যতক্ষণ আমরা বাড়াবা তখন ও আস্তে আস্তে মাথাটা বের করে। ওরা না বাড়াইলে ওর পোটেনশিয়ালটা বের করে না। আর আফতাবের হইলো কি কনসেন্ট্রেশন অন্যখানে চলে যায়, ও ফোকাস থাকতে পারে না এক সাইডে, ওর কনসেন্ট্রেশন আরেক দিকে চলে যায়, পার্সোনাল কনসেন্ট্রেশনের দিকে চলে যায়। যাই হোক, the company determine the cost of ending inventory by taking the unit cost of most recent purchase and working backwards all units of inventory has been costed. Oh my god, এটা বুঝাবো কেমনে? আচ্ছা এটা বুঝাচ্ছে যে কোম্পানি determine the cost of ending inventory। এখন আপনার যে এন্ডিং ইনভেন্টরিটা থাকবে, হ্যাঁ ইউনিট কস্ট, এখন আপনার মনে করেন যে অনেক কোম্পানির, এখন স্কোয়ার বলেন, বেক্সিমকোর বলেন, হ্যাঁ ওদের কিন্তু অনেক ধরনের ইনভেন্টরি থাকে। আপনার কিন্তু এরকম সিম্পল এই 3টে টিভি নিয়ে খেলবে না কখনো কেউ, হ্যাঁ অনেক ধরনের ইনভেন্টরি থাকে। এবং আমার কোম্পানির কথা যদি আমি বলি, আমাদের 48 ধরনের পেপার থাকে। 48 ধরনের পেপারের আপনার আমি ধরে বলতে পারেন আমার অলমোস্ট 600 রকমের পেপার থাকে আমার কাছে। আর আমি 600 রকমের পেপার কেমনে কোনটা ধরবো, কোনটা কস্টিং, তাই না? তখন আর কি একটা সিম্পল মেথড হচ্ছে যে আপনি বাই টেকিং দ্য ইউনিট অফ দ্য মোস্ট রিসেন্ট পারচেজ অ্যান্ড ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস আনটিল অল দ্য ইউনিটস হ্যাভ বিন কস্টেড। আমি যে রিসেন্টগুলো কিনলাম, হ্যাঁ আমার কতটুকু সেল হয়েছে আমি ব্যাকওয়ার্ডস চাই, যে ব্যাকওয়ার্ডস মেথড ফর্মুলা ইউজ করে আমি আপনার কতগুলো সেল হয়েছে প্রোডাক্ট ওগুলো বের করতে পারি।
ফার্স্টে ব্যাকওয়ার্ডসে যাই যে আমার কতগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমার কতদিন ধরে স্টোর, কবে আনছি এই প্রোডাক্ট, কারণ প্রোডাক্টগুলো তো দেখলেই বুঝে কবে আনছি প্রোডাক্টটা। এটা খুবই ডিফিকাল্ট, কিন্তু ফর্চুনেটলি এখন আপনাদের যে আইএসগুলো আছে, ইনফরমেশন সিস্টেম, যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমগুলোর জন্য আমাদের এইসব ঝামেলা করতে হয় না। প্রত্যেকটা প্রোডাক্ট একটা বারকোড থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট যখন মনে করেন যে এই টিভিটা, হ্যাঁ এই টিভির এখানে একটা বারকোড ছিল মনে আছে? করছিল। হ্যাঁ, ওই টিভিটা যখন বের হয় তখন কিন্তু স্টোর বারকোডটা স্ক্যান করে, স্ক্যান করলে অটোমেটিক এসে পড়ে যে কবে কিনছে, কত টাকা দিয়ে কিনছে, কই থেকে কিনছে, কবে রাখছে, কি করছে, সব প্রোডাক্টগুলো এসে পড়ে। থ্যাঙ্কফুলি এখন এই ঝামেলাটা আমাদের করতে হয় না, নাহলে এইটা খুবই একটা বিরক্তকর এবং অসহ্যকর জিনিসপত্র ছিল, যে খুঁজে বের করা যে আসলে এই প্রোডাক্টটা গিয়েছে নাকি। যে এখন মনে করেন যে এক একটার তো এক এক রকম হয়, রাইট? আচ্ছা, এটা একটু আগে বুঝালাম, সলভ করতে পারবেন? ফিফো এন্ডিং ইনভেন্টরি কি হবে এখানে একটু দেখেন। আচ্ছা, সেলটা দেওয়া হয়নি না? কোশ্চেন কি উপরে আসলো না? সেলটা দেওয়া নাই এখানে মোস্ট প্রবলেম। আচ্ছা, যাই হোক, এটা কি করছ? স্টেপ 1 স্টেপ 2, এটা নিচে দিয়ে কেন গেল ফিফো? আচ্ছা, উপরে সেলটা দেওয়া নাই, মোস্ট প্রবাবলি সেলটা আপনার এই যে এই দুইটা ইউনিট গেছে আর কি, এখান থেকে সেল ছিল কস্ট অফ গুডস সোল্ড $12,000। আচ্ছা, এটা কীভাবে আসে এটা বুঝছেন তো? $12,000। হ্যাঁ, এখানে মেইনলি হচ্ছে যে ওপেনিং ইনভেন্টরি ছিল, তারপর যতগুলো পারচেজ করছেন সবগুলো এখানে আছে, রাইট? কস্ট অফ গুডস সোল্ড। নাও এখানে সরি, এখানে সেলটা আমি লেখা হয় নাই। সো সেল মোস্ট প্রবাবলি আপনার ফার্স্টে যে ইউনিট ছিল এখান থেকে 24, এখানে ধরো আমি নিজেই ওয়ার্ক আউট করে আগে 450, তার মানে 100, 200, 250, 300, 250, 300, 550, 550 ইউনিট সেল করছে ওরা, রাইট? ঠিক আছে, এখান থেকে ওরা বলছে তারা 550 ইউনিট সেল সোল্ড, রাইট? এখানে দেওয়া হয় না, এটা ওইটাই বললাম যে আমি নিজে ওয়ার্ক করে কী ব্যাপার সেল করে গেল, কারণ সেলটা দেওয়া হয় না আর কি, এখানে ইনক্লুড করতে পারে খেয়াল ছিল না। আচ্ছা, এখন আমি বললাম আর কি, হ্যাঁ সে আমার 550 ইউনিটস আমি সেল করছি, হ্যাঁ ফিফো মেথডে। সেলস হলো 550 ইউনিটস, রাইট? এখন আমি এটা কিভাবে বের করব? 550 ইউনিটস ফিফো কি হয়ে যাবে ফিফোতে? সিনথিয়া বলো তো। আমার 500 এতগুলা 1000 ইউনিট আছে, রাইট? এখন আমি বললাম আমার 550 ইউনিট সেল হচ্ছে, রাইট? এখন আমি কীভাবে বুঝবো ওই 550 ইউনিট আমার দাম কত ছিল? কীভাবে বুঝবো? ব্যাকওয়ার্ডস মেথড একটু আগে বললাম না? হ্যাঁ, এখানে আপনি ব্যাকওয়ার্ড মেথডের একটা সিম্পল ওয়ে দেখবেন, ঠিক আছে? এখন মনে করেন যে ওই যে অ্যাকাউন্টেন্ট সে সিনথিয়া শান্তার মতো এরকম কনফিউজড হয়ে গেল, হ্যাঁ? যখন আমি গিয়ে অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করলাম, সিনথিয়া বা শান্তাকে জিজ্ঞেস করলাম যে আমি যে প্রোডাক্টগুলো সেল করছি, হ্যাঁ ওগুলোর কস্ট কত ছিল, ঠিক আছে? ওরা বলবে আল্লাহ আমি তো জানি না কত কস্ট ছিল, রাইট? তারপর তারা ফিজিক্যালি
ওখানে ওই স্টোরে যাবে বা যেখানে ইনভেন্টরি রাখেন ওখানে যাবে। ওখানে গিয়ে দেখলো যে ওর এখান থেকে 400 ইউনিট অলরেডি আছে, রাইট? 400 ইউনিট এখন ভুলে যান এই সেল ইউনিটটা আপনার কাছে নাই ধরে নেন, ঠিক আছে? আমি সিনথিয়াকে গিয়েছিলাম, সিনথিয়া আমি কয়টা ইউনিট সেল করছি বলো তো? সিনথিয়া শান্তা দুজন আকাশ থেকে বললো হ্যাঁ জানি না। হ্যাঁ, ওরা তারপর ওই আপনার ইনভেন্টরি ওখানে যাবে, রাইট? ইনভেন্টরি ওখানে গিয়ে দেখলো যে তাদের কাছে 400 ইউনিট অলরেডি আছে, রাইট? 400 ইউনিট আছে, 400 ইউনিট আর 50 ইউনিট। হ্যাঁ, ওরা বললো যে আমার কাছে আমার কি বলে র ম্যাটেরিয়ালস এখন 450 ইউনিট স্টোর করা আছে, ঠিক আছে? 450 ইউনিটগুলো আছে, রাইট? তো আমার আগে কত ছিল টোটাল? ও বললো যে আমার তো আগে 1000 ইউনিট ছিল, রাইট? তো আমার এই যে এখানে এখন এটা এখন এটা আগেই ছিল, আগের স্লাইডে ছিল আর কি 550, এই যে এখানে ছিল 550 সেলস ইউনিটস অ্যাভেলেবল, ইউনিট সোল 450। যাই হোক, তো ওরা গিয়ে দেখলো যে আমার 450 ইউনিট, হ্যাঁ 450 ইউনিট এখন আমার হাতে আছে। মানে তুমি কি এখন তো ফিজিক্যালি গেলা, রাইট? আফতাবের ব্যাগ হিসেবে বুঝে ইজি হবে। হ্যাঁ, এখন আফতাবের আমি জিজ্ঞেস করলাম যে তোমার কাছে 1000 ব্যাগ ছিল আফতাব, হ্যাঁ 1000 ব্যাগ ছিল মাসের শুরুতে, রাইট? 1000 ব্যাগ ছিল, রাইট? তোমার কাছে এখন কয়টা তুমি সেল করছো? হ্যাঁ হ্যাঁ, আফতাবকে দেখলো যে ওর কাছে 450 ব্যাগ অলরেডি আছে অ্যাভেলেবেল, রাইট? সো ও বললো যে আমি 450 এখান থেকে মাইনাস করে দিই, 550 ব্যাগ আছে, 550 ব্যাগ সেল করছে আমি। একটু আগে বললাম না যে রিফা যদি না চুরি করে থাকে তাহলে এখান থেকে 550 থাকার কথা, মানে ও যদি ওই বৃষ্টিতে না ভিজে নষ্ট করে ফেলে। হ্যাঁ, তাহলে 550 ব্যাগ আমার সেল করছি আমি, রাইট? না, এই 550 আমি কস্টটা কীভাবে বের করবো, রাইট? কস্টটা কীভাবে বের করবো? যেমন আমার 550 তো আমার সেল হলো, রাইট? শান্তা বুঝতেছ? তুমি শান্তা বুঝতেছ? আচ্ছা, 550 ব্যাগ আমার সেল হলো। 550 ব্যাগ কীভাবে আমি বানাবো এখান থেকে, এই ইউনিটগুলো থেকে? বিগিনিংয়ে যে ছিল ওইটা 100 ইউনিট ছিল না? বিগিনিং ছিল 100 ইউনিট, এই ভাইয়া চলে গেল, রাইট? তারপর আমি আরও কিনছিলাম 200, রাইট? সে চলে গেল, রাইট? চলে গেল। তারপর ছিল আরও 300, রাইট? এখানে কত হয়েছে টোটাল? 300। আর 300 অ্যাড করলে কত হয়েছে? 600। তার মানে আমি পুরা 300 নিব না, রাইট? 250 নিব ওই 550 বানানোর জন্য, রাইট? 250 নিব, রাইট? সো প্রাইস কি দেখবো আমি? 100 ইউনিট আমি কিনেছিলাম 10 টাকায়, রাইট? 200 ইউনিট আমি কিনেছিলাম 11 টাকায়, রাইট? আর 250 ইউনিট আমি কিনেছি 12 টাকায়, রাইট? সো এগুলো দেখে আমার কস্ট অফ গুডস সোল্ড। আর এন্ডিং ইনভেন্টরি যে 450 আছে, এই লাস্টের 450 আছে না, লাস্টেরটা এখানে ছিল 400, রাইট? কত টাকা? 13 টাকা। কি শান্তা কদিন বাবু শুধু প্রাইস বাড়াও দেখি। তারপর 500 ইউনিট আছে, এটা কত টাকা? 12 টাকা, রাইট? সো এটা আমার এন্ডিং ইনভেন্টরি হবে, আর এটা হবে আমার কস্ট অফ গুডস সোল্ড, COGS। এগুলো আমি সেল করছি, এগুলো আমি বের করছি, রাইট? বুঝে গেছে? কেমনে বুঝছো? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছেন? শান্তা বুঝছো? কিচ্ছু বুঝিনি, আমি তোমার চেয়ার থেকে বুঝে দিচ্ছি যে তুমি কি আত্মহত্যা করবা। পড়তে হয় ভাই, কিছু করার নেই। যাই হোক, হ্যাঁ তোমার বোন? আফতাবার বোনটা কেন? আফতাবের সব অন্য ভাইদের বোন। আচ্ছা, যাই হোক, আজকের জন্য এখানে শেষ করে দিলে আমার চাকরি থাকবে না। আচ্ছা, লাস্ট স্লাইড। আচ্ছা, নাও কস্ট ফ্লো অ্যাজাম্পশন যেটা আমরা বলি, এটা বেসিক্যালি একটু আগে যেটা বুঝালাম, ওখানে একটা শান্ত তো পিকচার লাইক করে, এই জন্য পিকচার দিয়ে বুঝাই দিলাম আর কি, ঠিক আছে? যে কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট গেল, এখানে হলে গিয়ে কস্টিং প্রাইস, ওকে?
আচ্ছা ফিফোতে আজকে গেলাম না, একটু মনে রেখো 23 নম্বর স্লাইড পর্যন্ত আমরা শেষ করছি।